ব্যাংক লুটের টাকায় বিলাসী জীবন। দুবাইয়ে ১৩৭ বাংলাদেশিদের তালিকা নিউজ 24-এর হাতে। ফিরিয়ে আনার পরামর্শ সিপিডির। শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে ত্রাসের রাজত্ব নিক্সন চৌধুরীর। দখল নিয়েছেন ১১০০ বিঘা। অবৈধ বালু ব্যবসা থেকে আয় হাজার কোটি টাকা। সুষ্ঠু ভোটের অঙ্গীকার নিয়ে নতুন কমিশনের শপথ আজ। সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নির্বাচন সংস্কার কমিশনের বৈঠক। ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের প্রেস ক্লাবে গণ অবস্থান কর্মসূচি। যান চলাচল ব্যাহত। মশার উৎপাতে অতিষ্ঠ সিলেটবাসী। ব্যর্থতার দায় স্বীকার সিটি কর্পোরেশনের। ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা। জলবায়ু সম্মেলনে দীর্ঘ দর কষাকষির পর সমঝোতা। দরিদ্র দেশগুলোকে বছরে $৩০০ বিলিয়ন দেওয়ার চুক্তি সই। এবং অ্যান্টিকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪১০ রানে পিছিয়ে বাংলাদেশ। গ্রেভসের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৫০ রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ঘোষণা। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। ব্যাংক লুট কিংবা অবৈধ পথে অর্জিত হাজার হাজার কোটি টাকায় দুবাইতে বিলাসী জীবনযাপন করছেন বাংলাদেশি অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ। দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন প্রায় 850 ফ্ল্যাট ও প্রপার্টির তালিকা এসেছে নিউজ 24-এর হাতে, যেখানে বিনিয়োগ করেছেন ১৩৭ জন বাংলাদেশি। সরকারের সকল শক্তি প্রয়োগ করে পাচারকৃত এসব অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার পরামর্শ সিপিডির। বিলাসবহুল জীবনযাপনের স্বর্গরাজ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই শহরে বিনিয়োগে অর্থের উৎস নিয়ে করা হয় না প্রশ্ন। তাই অবৈধ অর্থে সম্পদ অর্জনে সারা বিশ্বের ধনকুবেরদের আনাগোনা এখানে, যাদের প্রথম আগ্রহ দুবাইয়ের আবাসন বাজারে, যে তালিকায় আছেন অনেক বাংলাদেশীয়। দুবাইয়ে বৈধ কিংবা অবৈধ অর্থে প্রপার্টি কিনেছেন এমন ১৩৭ জনের নামের তালিকা এসেছে নিউজ 24-এর হাতে। এর মধ্যে যেমন আছেন বিগত সরকারের মন্ত্রী, এমপি, আছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান, ব্যবসায়ী কিংবা সরকারি কর্মকর্তা। দুবাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত ৮২৮ মিটার উচ্চতার বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা। এর অন্তত ৭৭টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের মালিকানা এখন বাংলাদেশিদের। এই ভবনে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম ৩ থেকে ৪ হাজার দিরহাম, বাংলাদেশি টাকায় ১ থেকে ১.৫ লাখ টাকা। প্রতিটি ফ্ল্যাটের গড় আয়তন ১৫০০ বর্গফুট ধরলে ৭৭টি ফ্ল্যাটের মূল্য দাঁড়ায় আনুমানিক ১৫০০ কোটি টাকা। শুধু বুর্জ খলিফায় নয়, পাম জুমাইরা, মার্শা দুবাই, ওয়াদি আল সাফা, জাবেল আলী সহ বেশ কয়েকটি এলাকায় শত শত ভিলা বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও অফিসের মালিক এখন বাংলাদেশিরা। বুর্জ খলিফায় অন্তত ৩টি ফ্ল্যাটের মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এছাড়াও পাম জুমাইরা, নাদাল সেবা সহ দুবাইয়ের প্রধান বাণিজ্যিক এলাকায় জাবেদের রয়েছে কমপক্ষে ১৩৭টি ফ্ল্যাট ও হোটেল অ্যাপার্টমেন্ট। সব মিলে দুবাইয়ের আবাসন খাতে এই আওয়ামী লীগ নেতার বিনিয়োগের পরিমাণ আনুমানিক ৮০০ কোটি টাকা। বুর্জ আল খলিফায় বিলাসবহুল 2টি ফ্ল্যাটের মালিকানা আছে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিস শরাফতের। দুবাইতে তার ফ্ল্যাট আছে মোট 4টি। একই পরিমাণ সম্পদ আছে তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামেও। বিভিন্ন ব্যাংক থেকে ২০০০ কোটি টাকা তুলে নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া দেশের শীর্ষ ঋণ খেলাপি আশিকুর রহমান লস্কর বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন দুবাইয়ের আবাসন খাতে। নিজের নামে ৩০টি ও স্ত্রী রুবাইয়া লস্করের নামে কিনেছেন ৩২টি বাড়ি ও ভিলা। তালিকায় চতুর্থ অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান। তিনি কিনেছেন ৩০টি প্রপার্টি। মোহাম্মদ ইদ্রিস শাকুর ২১টি, ১৫টি করে কিনেছেন মির্জা সামিয়া মাহমুদ ও খালিদ হেকমত আল ওবাইদি। মনোজ কান্তি পাল কিনেছেন
14টি প্রপার্টি। এমন 137 জন বাংলাদেশি মিলে দুবাই শহরে মালিক হয়েছেন 847টি প্রপার্টির। তাদের কিছু কিছু এলাকা নির্দিষ্ট করা আছে যেখানে বিনিয়োগ করলে তারা অর্থের উৎস সম্বন্ধে জানতে চাইবে না। উন্নয়নশীল দেশের থেকে, স্বল্পোন্নত দেশ থেকে এইভাবে টাকা চলে যায়। তার কারণ হলো যে উন্নত দেশ এবং কিছু কিছু এই ট্যাক্স হেভেনগুলো তাদের দেশে বিনিয়োগ পাওয়ার জন্য তারা এই কাজটা করে। ডোন্ট আস্ক, ডোন্ট টেল। আরেকটি কারণ গুরুত্বপূর্ণ যে মনে করুন যে দুবাই বা মালয়েশিয়াতে সেখানে আবাসন খাতের বিনিয়োগের সঙ্গে পার্মানেন্ট রেসিডেন্স বা চিরস্থায়ীভাবে বা স্থায়ীভাবে বসবাস করার একটা সম্বন্ধ আছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU বলছে, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এই অর্থ ফিরিয়ে আনতে সরকারের সর্বশক্তি প্রয়োগের এখনই উপযুক্ত সময়। সরকারের বিভিন্ন সংস্থা আছে, তারা যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে হয়তো আমরা দেখব যে প্রসেসগুলোকে সঠিকভাবে ফলো করা হবে। যারা এখন নতুন এসেছেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের, তারা হয়তো এগুলো করতে যাচ্ছেন, কিন্তু তারা এটা করতে চাইলেও প্রতিষ্ঠানগুলোর যদি সক্ষমতা না থাকে তাহলে কিন্তু এগুলাকে পার্সু করা সম্ভব হবে না। যত কঠিনই হোক এটার টাকাটাকে ফেরত নিয়ে আসা, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। আর দ্বিতীয় হলো যে সামনের দিকে যাতে এই ধরনের প্রচেষ্টা না হয়। তবে অন্তর্বর্তী সরকারের তৎপরতায় এখন পর্যন্ত পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা যে আগ্রহ দেখিয়েছে তাতে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। বিদেশি সংস্থাগুলোর সঙ্গে দেন দরবারে। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ক্ষমতার প্রভাব খাটিয়ে জবরদখল করেছেন 1100 বিঘা জমি। অবৈধ বালু ব্যবসার মাধ্যমে কামিয়েছেন হাজার কোটি টাকা। শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে ত্রাসের রাজনীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এমপি নিক্সন চৌধুরী। দেশের গণ্ডি পেরিয়ে 3 দেশে কিনেছেন প্লট, ফ্ল্যাট। দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা মেলায় এরই মধ্যে দেয়া হয়েছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। তাসলিম তৌহিদের রিপোর্ট। নিক্সন চৌধুরী নিয়ে কথা কইয়া পাগল বাইরে রাখা উচিত না, পাবনায় বানায় দাও। বিগত সরকারের আমলে ফরিদপুরের প্রভাবশালী ব্যক্তি ছিলেন মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে রাজনীতির মাঠে যোগান আলোচনার খোরাক। দুইবার জনগণ আমারে ভোট দিতে, বাংলাদেশের সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচন আমার থানায় হয়েছে। বক্তব্যে মাঠ কাঁপানোর পাশাপাশি অবৈধ সম্পদ গড়েছেন সমান তালে। দুদকের অভিযোগে বলা হচ্ছে, প্রভাবশালী সাবেক এমপি আরিয়াল খাঁ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির মাধ্যমে কামিয়েছেন হাজার কোটি টাকা। ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক স্ত্রী, সন্তান ও ভাইদের নামে লিখে নেন অন্তত 1100 বিঘা জমি। ঢাকার পূর্বাচল, আদাবার, গুলশান ও বনানীতে রয়েছে একাধিক প্লট, ফ্ল্যাট। ফরিদপুরে নিজের বাড়িতে বানিয়েছেন একটি চিড়িয়াখানাও। দেশের গণ্ডি পেরিয়ে কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরে রয়েছে একাধিক বাড়ি কিংবা ফ্ল্যাট। এসব অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে দেশ থেকে নিষেধাজ্ঞার পাশাপাশি সম্পদের ফিরিস্তি খুঁজতে ব্যাংকসহ 91টি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য তলব করেছে দুদক। নথিপত্রেও দুর্নীতি প্রমাণ পেয়েছে অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক সালাউদ্দিন আহমেদ। অনুসন্ধান টিম এই বিষয়ে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করছেন এবং দালিলিক প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, অনুসন্ধানের নামে সময়ক্ষেপণ না করে সরাসরি এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করতে পারে দুদক। দুর্নীতিবাজদেরকে ধরবার জন্য দুদকের যেভাবে সক্রিয় হওয়ার দরকার ছিল, সেই সক্রিয়তাটা আমি দেখছি বলে মনে হচ্ছে না। এখানে দেখা যাচ্ছে যে সেই পুরনো কায়দা অনুসন্ধান নেওয়া হয়েছে। চেয়ারম্যান কমিশন না থাকায় নিক্সনের মতো অনেকের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললেও মামলা বা পরবর্তী পদক্ষেপ নিতে পারছে না সংস্থাটি। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
আজ দুপুর 1:30টায় শপথ নিতে যাচ্ছে AMM নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নতুন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দেশের 14তম সিইসি হিসেবে দায়িত্ব পান অবসরপ্রাপ্ত সচিব নাসিরউদ্দিন। অন্য কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সার্চ কমিটির দেয়া তালিকা থেকে এই 5 জনকে বেছে নেন রাষ্ট্রপতি। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত বৈঠকে অংশ নেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সহ অন্য প্রতিনিধিরা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রস্তাব তৈরির কাজ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। গেল কদিন ধরেই তারা নির্বাচনের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে। 31 ডিসেম্বরের মধ্যে কমিশনের সংস্কার প্রস্তাব তৈরি করার কথা রয়েছে। দর্শক, যেমনটা দেখছিলেন, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সহকর্মী সজল দাস নির্বাচন ভবনে আছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সজল, বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে? সুশীল সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো মতামত বা পরামর্শ দেওয়া হয়েছে কিনা? টিপু, আপনাকে ধন্যবাদ। বৈঠকটি এখনো চলছে। মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ধারাবাহিকভাবে নির্বাচনের যে অংশীজনরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন। তারই ধারাবাহিকতায় গতকাল যেমন সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছিলেন, আজকে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। আজকে সকালে বৈঠকটি শুরু হওয়ার পর কিছুক্ষণ আগে ইলিয়াস কাঞ্চন ছিলেন এই বৈঠকে সুশীল সমাজের একজন প্রতিনিধি হিসেবে। তিনি বেরিয়ে গেছেন, যদিও বৈঠকটি এখনো চলছে। তিনি বেরোবার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে না ভোটের বিষয়টি আবারও সামনে এনেছেন তিনি, যে না ভোটের বিষয়টি থাকা উচিত এবং এর বাইরে নির্বাচন নিয়ে যে আর্থিক অনিয়মগুলো হয়, বিশেষ করে গত সরকারের সময়ে ইভিএম ক্রয় করা নিয়ে যে ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ এসেছিল, এই বিষয়গুলো যেন বন্ধ করা হয়, এই বিষয়টিতে তিনি জোর দিয়েছেন এবং তার পক্ষ থেকে এই মতামতটি তিনি দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে সুশীল সমাজের আরও যারা প্রতিনিধিরা রয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকটি এখনো চলছে। হয়তো কিছুক্ষণ বাদে তারাও বের হবেন এবং তাদের পক্ষ থেকে কি বার্তা দেয়া হলো, যেহেতু এই প্রতিনিধিদেরকে আলাদা আলাদাভাবে ডাকা হয়েছে, সে কারণে প্রত্যেকেরই মতামত আসলে আলাদা আলাদাভাবে সামনে আসবে। যেহেতু কোনো প্ল্যাটফর্ম কিংবা আলাদাভাবে কোনো সাংগঠনিক কোনো প্ল্যাটফর্ম থেকে তারা এখানে আসেননি, যে কারণে মতামতগুলোও হয়তো আলাদা হবে। তবে একটি বিষয়, এখন পর্যন্ত অংশীজনদের সঙ্গে যে বৈঠক করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তাদের বেশিরভাগের পক্ষ থেকেই এখন পর্যন্ত না ভোট যেন সামনের নির্বাচনে আনা হয় কিংবা যে সংস্কার করা হচ্ছে নির্বাচন ব্যবস্থায় তার মধ্যে না ভোটকে যেন গুরুত্ব দেওয়া হয়, রাখা হয়, এই বিষয়টি কিন্তু বেশিরভাগের মুখ থেকেই আসছে। এই একটি গুরুত্বপূর্ণ জায়গা। আর বাকি যে বিষয়গুলো, আজকে নির্বাচন কমিশনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এবারের যারা নতুন কমিশনে এসছেন তারা আজকে শপথ গ্রহণ করবেন। হয়তো দুপুরের পরে, শপথের পরে বিকেল নাগাদ তারা নির্বাচন কমিশনে আসতে পারেন এবং তারা এখানেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আমি রয়েছি নির্বাচন কমিশন ভবনে, জানাবো পরবর্তীতে আরও কি তথ্য পাই। আসিফ। সজল, আপনাকে ধন্যবাদ। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নিবন্ধন ও রুট পারমিট সহ 7 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল করে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয় তারা। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করলেও সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ সহ সব ধরনের যাত্রীরা এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এর আগে সকালে রাজধানীর মোহাম্মদপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। তাদের আন্দোলনের কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আমাদের এই গাড়ির উপর নির্ভর করে আমাদের সংসার। আপনারা সরকার হঠাৎ করে না করে দিচ্ছেন, হঠাৎ করে যদি না করে দেন, আমাদের এই ব্যাটারি গাড়ি যদি না চলে, আমাদের দেশে ৬০-৭০ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। আমরা
দিন সকালে লাশ পড়ে থাকে, কিস্তির টাকা দিতে হয়। এ বিষয়ে আরো জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কর্মসূচির সবশেষ অবস্থা সম্পর্কে জানাবেন। কি পরিমাণ ক্রাউডেড এখানে হয়েছে, অর্থাৎ প্রেস ক্লাবের সামনের যে সড়কটি আছে সেই সড়কে কিন্তু ব্যাপক পরিমাণ ব্যাটারি চালিত রিক্সা চালক যারা আছেন তারা উপস্থিত হয়েছেন এবং এই ঘোষণা কিন্তু তাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল। তারা বলেছিল যে তাদের দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয় আজকে রবিবার তারা একটা সমাবেশ করবে প্রেস ক্লাবের সামনে। সেই সমাবেশের অংশ হিসাবে কিন্তু আজকে এখানে রিক্সা চালক যারা আছেন তারা এখানে একত্রিত হয়েছেন। তারা যে দাবিটি তুলেছেন যে হাইকোর্টের পক্ষ থেকে যে রায় দেওয়া হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা 3 দিনের মধ্যেই তুলে দেওয়া হবে, যদিও ইতিমধ্যেই সেই সময় অতিক্রম হয়ে গেছে, বাট তারা তাদের দাবি পূরণে আবারও মাঠে নেমেছেন এবং তারা বলছেন যদি তাদেরকে বিকল্প কোনো কর্মসংস্থান না করে দেওয়া হয় হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত তাদের পরিবারের রিজিকের উপর একটা প্রভাব পড়বে। এই জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন সেই সিদ্ধান্ত যেন পুনর্বিবেচনা করা হয় এবং অন্তত অলিগলিতে যেন তাদেরকে রিক্সা চালানোর অনুমতি দেওয়া হয়। আপনি জানেন যে এই অবস্থানের কারণে কিন্তু ইতিমধ্যেই প্রেস ক্লাব এবং তার আশপাশের অঞ্চলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, কিন্তু তারা এখানে যারা দাবি নিয়ে মূলত এই সমাবেশে এসেছেন গণ অবস্থান কর্মসূচিতে তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া না হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আপনি জানেন যে গত এক সপ্তাহ থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে এই অটোরিকশা চালক যারা আছেন তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ কখনো কখনো রাস্তা অবরোধ করে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের দফায় দফায় অনেক সময় সংঘর্ষ ঘটনা ঘটেছে। গতকালকে পুরান ঢাকায় শিক্ষার্থী যারা আন্দোলনকারী আছে তাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ঘটেছিল এবং তার 2 দিন আগে মহাখালীর রেল ক্রসিংয়ে কিন্তু সেনাবাহিনীর সাথে দফায় দফায় ধাওয়া হয়েছে এই অটোরিকশা চালকদের এবং তারা বলছেন যে এই হঠাৎ করে এমন হঠকারী সিদ্ধান্ত সরাসরি তাদের পরিবার এবং আয় রোজগারের উপর প্রভাব পড়বে, এই জন্য তারা কথা বলছেন এবং তারা বলছেন বিআরটিএ কর্তৃক তাদের লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট প্রদান করা হোক, তারা সে অনুযায়ী তারা লাইসেন্স নিয়ে বৈধভাবে অন্তত অলিগলিতে তারা রিক্সা চালাতে চান। এই যে তাদের দাবি, এই দাবি সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের দাবি বিবেচনা করা হবে কিনা এমন কোনো আশ্বাসও কিন্তু তারা পাননি এবং আপনি দেখতে পাচ্ছেন যে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মিছিল নিয়ে তারা প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা এখানে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন। নানা ব্যানার এবং ক্লাসরুম নিয়ে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরছেন এবং তারা বলছেন যে প্রায় 12 লক্ষ অধিক রিক্সা কিন্তু রাজধানী ঢাকা শহরে আছে। হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না, এই জন্য তারা বলছেন সরকার তাদের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রাজধানীর অন্তত প্রধান সড়কে না হলে অলিগলিতে রিক্সা চালানোর অনুমোদন দিবে এমন প্রত্যাশার কথা কিন্তু তারা বলছেন। এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে আজকে যে ব্যাটারি চালিত কর্মসূচি। মাজহার, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছে, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এয়ারোসল।
50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। শিশুর ত্বকের চাই নিরাপদ ফেস ক্রিম। আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপে, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? লাইফে নিজের পছন্দ মতো এন্টারটেনমেন্ট কেবল সিঙ্গার প্রাইমেক্স টিভিতেই সম্ভব। যেমনটা চাই ঠিক তেমনটাই। ম্যাক্স ডিটেলের জন্য আছে 4K HDR, ম্যাক্স অডিও কোয়ালিটির জন্য পিওর সাউন্ড আছে ডলবি ভিশন অ্যাটমস, দেয় ম্যাক্স অডিও ভিজুয়াল এক্সপেরিয়েন্স। ঘর হয়ে যায় স্টেডিয়াম, কখনো বা মুভি থিয়েটার। অত্যাধুনিক MEMC টেকনোলজি দেয় ম্যাক্স ভিডিও ক্ল্যারিটি। সিঙ্গার প্রাইমেক্স, প্রাইম টেকনোলজি, ম্যাক্স এন্টারটেনমেন্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। লাইফ থেকে বেশি পেতে লিভ লাইক ইউ মিন ইট। টার্ন ইট আপ, সে লিভ লাইক ইউ মিন ইট। দুনিয়াটা হাতে পেতে লিভ লাইক ইউ মিন ইট। রাইজ এন্ড লিভ লাইক ইউ মিন ইট। সকল ব্যাংকিং এর লেনদেন করুন এক অ্যাপে, ইসলামী ব্যাংক ডিজিটাল অ্যাপ সেলফি। ঘরে বসে সকল প্রকার বিল পরিশোধ করুন ইসলামী ব্যাংকের ডিজিটাল অ্যাপ সেলফি। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চুল। সিল্কি সিল্কি চুলে ভালোবাসায় চলো। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি মিয়া, থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2? এই যে স্যার দেখেন 2.7 লেখা দেখাই তো দিলাম। ওই জম্মন ইঞ্জিনিয়ারের ডাক দে। 2.2। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আপনারও যে মাপ লেখা আছে সেটা পাইতেছেন কিনা মাইপ পালন না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, এতে আছে আমলা ও ভিটামিন ই, যা 90% পর্যন্ত চুল পড়া কমায় আর চুলকে করে মজবুত। দাম মাত্র 55 টাকা। আসলে মাত্র 55 টাকা? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। মা, চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ। এত সুন্দর চুল।
প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। দুর্বল ব্যাংকগুলোতে সংকট থাকলেও সবল ব্যাংকগুলোতে এখন বিরাজ করছে উদ্বৃত্ত তারল্য। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল 2 মাসে ঘর থেকে ব্যাংকে ফিরেছে প্রায় 14,000 কোটি টাকা। ফলে ব্যাংকিং খাতে কিছুটা আস্থা ফিরতে শুরু করেছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। যদিও দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে এখনও চাহিদা মতো টাকা পাচ্ছেন না গ্রাহকরা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতকে ঘুরে দাঁড়াতে খেলাপি ঋণ আদায়ে বিশেষ মনোযোগ এবং সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। উচ্চ মূল্যস্ফীতির চাপ আর রাজনৈতিক পট পরিবর্তনের পর অস্থির হয়ে ওঠে দেশের ব্যাংক খাত। নানা অনিশ্চয়তায় নগদ টাকা তোলার চাপ বাড়ে গ্রাহকদের মাঝে। আর জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হলে ব্যাংকগুলোর শাখায় শাখায় পড়ে টাকা তোলার হিড়িক। আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর প্রকাশ্যে আসতে থাকে ব্যাংকিং খাতের 1.5 দশকের অনিয়মের তথ্য। এর মধ্যে বেশ কিছু ব্যাংকের গ্রাহকদের মাঝে দেখা দেয় অনাস্থা। আন্তঃব্যাংকিং লেনদেনের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হলেও এখনও চাহিদা মতো টাকা পাচ্ছেন না অনেক গ্রাহক। বড় অ্যামাউন্টের চেক দিতে পারতেছি না টাকা, এটা বলতে সমস্যা ঠিক হয়ে যাবে। 40 লাখ 50 লাখ টাকা ব্রাঞ্চে আছে, এখন ব্রাঞ্চে আসলে 10,000 5,000 করে দেয়। আমরা তো ছোট ছোট অ্যামাউন্টও যদি না তুলতে পারি, আর এই জায়গায় তাহলে বিজনেসম্যান যারা আছে তারা কি করবে? আমরা সেই গ্রামে থেকে আসছি, আমাদের ওখানে যে ব্রাঞ্চ, মানে ওখানে হচ্ছে ওরা টাকা দেয় না। সংশ্লিষ্টরা বলছেন, তারল্য সহায়তা আস্থা ফেরাতে কিছুটা হলেও কাজে দিয়েছে। পাশাপাশি অ্যাপ ভিত্তিক সেবায় আরটিজিএস, এনপিএসবি এবং ইউটিলিটি সেবা চালুর চেষ্টার কথাও জানান তারা। বাংলাদেশ ব্যাংক থেকে আমরা 1000 প্লাস পেয়েছি, সেটা আমাদের কাজে লেগেছে, ভালোই কাজে লেগেছে। পাশাপাশি আমরা আমাদের যে ইউটিলিটিসগুলো ছিল সেগুলো চালু করে ফেলার চেষ্টা করেছি যাতে ব্যাংকে লোকজন আসে। বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। প্রয়োজনে এসব ব্যাংকে সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে। এই বাইরে থাকা টাকাটাকে ব্যাংকিং চ্যানেলে আনতে পারলে তারল্যের যে কিছু কিছু ব্যাংক যে অভাবে ভুগছে সেটা কোনো মেকানিজম ডেভেলপ করতে পারলে এটা সম্ভব। বিশ্লেষকরা মনে করছেন, ব্যাংকিং খাতে আস্থা ফেরানো এখন বেশ চ্যালেঞ্জিং। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তোমরা ইন্টার ব্যাংকের থেকে তোমরা বড় করে তোমাদের প্রবলেম তোমরা মিট আপ করো। তো সুতরাং আপনার এবং এই তারপরে যদি মিট আপ করতে না পারে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংকের শক্ত একটা অবস্থানে যাইতে হবে, কারণ ওই আগের সলিউশনে আসা আমার মনে বিপজ্জনক হবে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে খেলাপি ঋণ আদায়ে কঠোর হওয়ার পাশাপাশি পাচারকৃত অর্থ আদায়েও বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। আশুলিয়ার তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 12 বছর পূর্তি আজ। সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 124 জন শ্রমিক। দীর্ঘ সময় পার হলেও ক্ষতিপূরণ, চিকিৎসা আর পুনর্বাসন নিশ্চিত হয়নি ক্ষতিগ্রস্তদের। বেশিরভাগ ভুক্তভোগী মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকের শাস্তি দাবি করেছে শ্রমিক সংগঠনগুলো। সাভার থেকে রাজমুল হুদার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
2012 সালের 24 নভেম্বর সন্ধ্যায় আগুন লাগে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনের 8তলা ভবনে। সেদিনে ভয়াবহ আগুনের কথা মনে পড়ে এখনো আঁতকে ওঠেন আহতরা। নিশ্চিন্তপুরের ভবনটি দাঁড়িয়ে থাকলেও একসময়ের কর্মঠ শ্রমিকরা এখনো সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। তাদের শারীরিক যন্ত্রণা আর সংসারের অভাব অনটন যেন নিত্যদিনের সঙ্গী। দোষীদের শাস্তি না পাওয়ার আক্ষেপে এখনো দিন কাটছে তাদের। আমার দুটা হাত ভাঙ্গা, মাজার মেরুদণ্ড ভাঙ্গা, গাড়ের হাড় ভাঙ্গা, মাথায় সমস্যা। আমি থেকে সবকিছু ঠিক থাকে, আবার থেকে ছেলে মেয়েও চিনি না। আমরা সহযোগিতা পাই না, এরা আমাদের নামে টাকা নেই, আমাকে বিক্রি করে দিছে, আমাদের বিক্রি করে এরা চলতেছে। যে ভুক্তভোগী অনেক ক্ষতিগ্রস্ত, তাদের সুচিকিৎসা এবং তারা যেন ক্ষতিপূরণটা খুব দ্রুত এই উপদেষ্টার কাছে খুব দ্রুত আমরা দাবি করি। শ্রমিক সংগঠনগুলো বলছে বিচারহীনতার সংস্কৃতি আর মালিক পক্ষের অবহেলায় পোশাক শিল্পে ঘটছে একের পর এক দুর্ঘটনা। তাই দোষীদের 12 বছরের বিচার না হয় কি প্রমাণ করে প্রচলিত আইনে এত বড় শ্রমিক হত্যাকাণ্ড হলে এই আইনে এই বিচার করা সম্ভব নয়। 113 জন শ্রমিকদের মৃত্যুবরণ করেছে, তাদের পরিবার পরিজন তারা সম্মানজনক কোনো আর্থিক ক্ষতিপূরণ পায়নি। আমরা সরকারের নীতি নির্ধারকদের কাছে দাবি জানাই, তাদের এই মৃত শ্রমিকদের পরিবার পরিজনের কাছে আর্থিক সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়া হোক। তাজরিন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন সহ দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি ক্ষতিগ্রস্তদের। এছাড়া পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের দাবি জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে তাজরিন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকাণ্ডের 12 বছর পূর্তি। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করছে বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠন। নিহতের পরিবার ও আহতরা ভবনের তালা ভেঙে ভবনের ভেতরে অবস্থান করে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও শিল্প পুলিশের পরিচালকের নেতৃত্বে নিহত গার্মেন্টস শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তারা হতাহতদের ক্ষতিপূরণ দাবিসহ নানান দাবি তুলে ধরে বিক্ষোভ করেন। এদিকে ঘটনার পর থেকে শিল্প পুলিশের পক্ষ থেকে কারখানাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। 2012 সালের 24 নভেম্বর তাজরিন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকাণ্ডে 124 জন নিহত এবং বহু আহত হয়। মশার উৎপাতে অতিষ্ঠ সিলেটের মানুষ। দিনে দুপুরে মশারি ব্যবহার কিংবা ওষুধ দিয়ে মিলছে না রেহাই। নগরবাসীর অভিযোগ, মশা নিধনে নজর নেই সিটি কর্পোরেশনের। ব্যর্থতার দায় স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, অর্থ ও জনবল সংকট সহ নানা কারণে মশা নিধন কার্যক্রম চালানো যাচ্ছে না। দেশে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মানুষ। সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা এত বেশি না হলেও গত কয়েকদিন ধরে আশঙ্কাজনকভাবে বেড়েছে মশার উপদ্রব। ফলে নগরবাসীর মধ্যে নতুন করে দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। নগরবাসীর অভিযোগ, দিনে রাতে সমানে মশা কামড়াচ্ছে। কয়েল জ্বালিয়ে বা মশা মারার ওষুধ ব্যবহার করেও প্রতিকার মিলছে না। অনেকে আবার বাধ্য হয়ে দিনের বেলাও মশারি টানাচ্ছেন। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে। একটু নোংরা ডাস্টবিন এগুলো থাকলে মশা আসলেই মশার উপদ্রব খুব বেশি। পরে দিনের বেলা বসে কোনো একটা কাজ করা সেটাও সম্ভব হচ্ছে না। রাতের পর ঘুমানো তো অনেক কঠিন। মশারি টানিয়েও কিন্তু মশাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সিটি কর্পোরেশন প্রপার যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে জীবনযাত্রার মান খুব নিম্নমানের হয়ে যাইতেছে। সিটি কর্পোরেশন বলছে, চলতি বছরের শুরু থেকে মহানগরের 42টি ওয়ার্ডে অর্থ জনবল সংকট থাকায় মশা নিধন কার্যক্রম চালানো যাচ্ছে না। গত মার্চ থেকে পুরোপুরি বন্ধ রয়েছে কার্যক্রম। প্রয়োজনীয় জনবল ও মশার ওষুধের চাহিদাপত্র চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। মশার তো নির্দিষ্ট কোনো বাউন্ডারি নাই। মশক নিধন বা ভেক্টর ম্যানেজমেন্টের ক্ষেত্রে সরকারের একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা উচিত সরকার বিভাগগুলির উপরে, স্থানীয় সরকার বিভাগের উপরে, যে হ্যাঁ, তোমাদের এই কর্মপরিকল্পনা অনুসারে তোমাদেরকে হিউম্যান রিসোর্স নিতে হবে, এই কর্মপরিকল্পনা অনুসারে তোমাদের এইভাবে কাজ করতে হবে। তবে সিটি কর্পোরেশনের একার পক্ষে মশার উপদ্রব নিয়ন্ত্রণ সম্ভব না, দরকার জনসচেতনতাও। এটা সত্য যে এডিসের লার্ভা দমনে আমরা যতটা সাফল্যের সাথে কাজ করেছি, মশা নির্মূলে আমরা ততটা পারি না। 2022 সালের একদম মার্চ এপ্রিল থেকে বৃষ্টি সিজন শুরু হওয়ার আগে থেকে আমরা এডিসের লার্ভা সার্চিং এর দিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলাম। মশার উৎপাত কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন আশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট,
নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা না কিনলে লস। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে আন্তর্জাতিক সংবাদ। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো দেবে $30,000 কোটি। 2035 সাল পর্যন্ত দেয়া হবে এই অর্থ। রোববার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রায় 200টি দেশের প্রতিনিধিরা এ বিষয়ে একমত হন। গেল 11 নভেম্বর শুরু হয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের এবারের আসর। গেল শুক্রবারেই তা শেষ হওয়ার কথা ছিল। তবে জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় তা একদিন বাড়ানো হয়। অবশেষে দীর্ঘ আলাপ আলোচনা ও দর কষাকষির পর বাংলাদেশ সময় আজ ভোরে চুক্তিতে কপের সদস্য দেশগুলো একমত হলো। জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে, সেই সঙ্গে দেশগুলোই জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় খরচ করা হবে। ভারতের 2 রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে গেছে। মহারাষ্ট্রে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। অন্যদিকে ঝাড়খণ্ডে জয় পেয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 235টি আসন, আর 49টি আসন পেয়েছে শিবসেনা এনসিপি কংগ্রেসের জোট। ঝাড়খণ্ডের 81 আসনের বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেস জোট পেয়েছে 56টি, 24টি আসন পেয়েছে বিজেপি জোট। এদিকে কেরালার ওয়েনাডের সাংসদ হিসেবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ত্যাগের পর সেখানেও হয়েছিল উপনির্বাচন। প্রার্থী হন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী সথান মোকেরিকে 4,10,000-এরও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার ঘোষণার পরেই কুরস্ক অঞ্চলে নিজেদের 40% এলাকার দখল হারানোর তথ্য দিল ইউক্রেন। অব্যাহত রয়েছে দুই পক্ষের সংঘাত। এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন আগামী বছরেই যুদ্ধ শেষ করার সুযোগ রয়েছে তার দেশের। এদিকে ইউক্রেন যুদ্ধে ইউরোপকে আরও শক্তিশালী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে চেক প্রজাতন্ত্র। গেল শুক্রবারেই ইউক্রেন যুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর রাশিয়ার পাল্টা আক্রমণের মুখে কুরস্কে দখল করা ভূখণ্ডের 40% বেশি এলাকার উপর নিয়ন্ত্রণ হারালো ইউক্রেন। গেল আগস্টেই অঞ্চলটিতে আকস্মিক অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 1376 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল তারা। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ তুললেন আগামী বছরের 20 জানুয়ারির মধ্যেই কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের বের করে দিতে চান পুতিন। মন্তব্য করলেন যুদ্ধ শেষ করার সম্ভাবনা নিয়েও। আমি আত্মবিশ্বাসী যে আগামী বছরে যুদ্ধ শেষ করার প্রতিটি সুযোগ রয়েছে আমাদের। এর জন্য যথাযথ পদক্ষেপ রয়েছে, সেগুলো আমাদের পিস ফর্মুলাতে অন্তর্ভুক্ত করা রয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে ইউরোপকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে বলে শনিবার এপিকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন চেক পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কি। নিবির আমিন, নিউজ 24। সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। সব
সবার ডায়লগস। দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে জানাবো খেলার সংবাদ। অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 410 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। গ্রেভসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা 9 উইকেটে 450 রানে ইনিংস ঘোষণা করে। জবাবে 2 উইকেটে 40 রান তোলে টাইগাররা। হাসান মাহমুদের শিকার 3 উইকেট। দ্বিতীয় দিনের শুরুতে হাসান মাহমুদ যে স্বপ্ন দেখিয়েছিলেন শেষ বিকেলে তা ফিকে হয়ে যায়। ক্যারিবীয় ব্যাটারদের ওপর আধিপত্য ধরে রাখতে পারেননি টাইগার বোলাররা, তাতে রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। এন্টিগায় প্রথম দিনের করা 5 উইকেটে 250 রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের শুরুতেই হোঁচট খায় ক্যারিবীয়রা। দলীয় 253 রানে হাসান মাহমুদের দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জসুয়া ডি সিলভা, মাঠ ছাড়েন 14 রানে। স্কোরবোর্ডে 8 রান যোগ করতেই আবারও প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। উইকেটের পেছনে জাকির হাসানের তালুবন্দী হন জোসেফ। এরপর আর সুবিধা করতে পারেননি টাইগার বোলাররা। কেমার রোজকে সাথে নিয়ে 140 রানের জুটি করেন গ্রেভস। যদিও 3 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন কেমার রোজ। 47 রানে মাঠ ছাড়েন হাসান মাহমুদের বলে। আর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে 115 রানে অপরাজিত থাকেন গ্রেভস। মিরাজের বলে সিলস আউট হলে 9 উইকেটে 450 রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে পুরনো চেহারায় টাইগার ব্যাটাররা মাত্র 21 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় মাঠ ছাড়েন মাত্র 5 রানে, আর 15 রান করে ফেরেন জাকির হোসেন। শেষ পর্যন্ত মমিনুল হক আর শাহাদাত হোসেনের ব্যাটে 2 উইকেটে 40 রানে দিন শেষ করে বাংলাদেশ। সুখন সরকার, নিউজ 24। কাটাই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।